এক পরিবারের 3জন মানুষকে খুন করা হয়েছে। খুনটা করেছে ওই পরিবারেরই এক মানসিকভাবে অসুস্থ মেয়ে, যার ফলে তাকে ভর্তি করা হয় মেন্টাল হসপিটালে। তবে সেখানে একসময় একটা রহস্যময় ডক্টরের আগমন ঘটে, যে কিনা সেই খুনের এমন সব রহস্য উন্মোচন করে যা কেউই বিশ্বাস করতে পারে না। তাই এই পুরো রহস্য জানাতে শুরু করছি আধিরাত মুভির গল্প, যার শুরুটা হয় 1967 সালে। এখানে দেখা যায় লক্ষ্মী নামের এই মহিলাটা একটা বাড়ির ভিতর ঢুকছে, আর এখানে সে দেখতে পায় মেঝেতে কয়েকজন মানুষ মরে পড়ে আছে। প্রথমে মনে হয় সবাই মারা গেছে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় এখনো একজন বেঁচে আছে, যে কিনা ঘরের কোণে বসে দড়ির টুকরো নিয়ে খেলছিল। এসব দেখে লক্ষ্মী আর দেরি না করে দ্রুত একটা ডায়েরি আর কিছু কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়ে। এখানে ঠিক কি ঘটলো আর কেনই বা খুনটা হলো, এসব রহস্যের জট খুলবে মুভির একদম শেষে। এরপর কেটে যায় 5টা বছর। একদিন কান্নান নায়ার নামের একজন লোক শহর থেকে অনেক দূরের একটা মানসিক হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কেন ওই হসপিটালে যাচ্ছেন? কান্নান কোনো জবাব দেয় না। ড্রাইভার নিজেই বলে, আপনাকে তো দেখে পেশেন্ট মনে হচ্ছে না, তাহলে নিশ্চয়ই ডাক্তারই হবেন। কিন্তু একটা কথা বলে রাখি, ওই জায়গাটা মোটেও সুবিধার নয়। শুনেছি সেখানে যে একবার যায় সে নাকি আর ফিরে আসে না। কান্নান এবারও কিছু না বলেই চুপ থাকে। এরপর জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া একটা কাঁচা রাস্তার সামনে এসে গাড়িটা থেমে যায়। রাস্তা এত খারাপ যে তাদের আর সামনে যাওয়া সম্ভব হয় না। তবে সেখানে আগে থেকে একটা লোক দাঁড়িয়ে ছিল, যাকে দেখে ড্রাইভার বলে, স্যার ওর সাথে চলে যান, সে আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে। তো কান্নান তার সাথে চলতে শুরু করলে লোকটা বলতে থাকে, এলাকাটা একদম নির্জন, হসপিটালটা ছাড়া তেমন কিছুই নেই, এমনকি এই হসপিটালের জমিটা নাকি অন্যায়ভাবে দখল করে নেওয়া। এভাবে কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পর লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার আপনি সেখানে কেন যাচ্ছেন? তখন কান্নান জানায় সরকার পক্ষ থেকে ওই হসপিটালে তদন্ত করতে তাকে পাঠানো হয়েছে। তবে এই কথাটা শুনে লোকটার মুখ শুকিয়ে যায়। তাই সে ভয়ে কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে গেলে কান্নান একাই হাঁটতে শুরু করে। এরপর হসপিটালে পৌঁছালেই রেনুকা নামের এক মেয়ে তাকে ভেতরে স্বাগত জানায়। রেনুকা ছিল এই হসপিটালের ইনচার্জ। এখানে কান্নান নিজের পরিচয় দিতেই তাদের মধ্যে বেশ কথাবার্তা হয়। তবে ঠিক এই সময় একজন নান এসে কান্নানকে গোপনে বলে দ্রুত এই হসপিটাল থেকে যেন সে পালিয়ে যায়, কেননা এখানে যে আসে সে আর ফেরত যেতে পারে না। এই কথা শুনে কান্নান বুঝতে পারছে না যে কেন তাকে পালিয়ে যেতে বলছে সে। তবে ঠিক সেই মুহূর্তে জিবা নামের একজন লোক এসে রেনুকাকে হন্তদন্ত হয়ে ডেকে নিয়ে চলে যায়। ব্যাপারটা বেশ রহস্যজনক, এই কাহিনীটা কিন্তু মাথায় রেখো। এরপর কান্নান সরাসরি হসপিটালের দায়িত্বে থাকা ডক্টর বেঞ্জামিনের কাছে যায়। কান্নান তাকে বলে, আমাদের কাছে অভিযোগ এসেছে যে এখানকার রোগীদের উপর আপনারা নাকি ইলেকট্রিক শক ট্রিটমেন্ট প্রয়োগ করছেন, সেটা সত্যতা যাচাই করতে আমাকে পাঠানো হয়েছে। তবে বেঞ্জামিন সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা অস্বীকার করে। সে বলে, এখানে হিপনোথেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা করি, এই পদ্ধতিতে মানুষের অতীতের কষ্ট ও বেদনা সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব। কিন্তু কান্নান এসব কথা সহজে বিশ্বাস করতে পারে না, কারণ সেই সময়টাতে ভারতে হিপনোথেরাপির চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল না। তখন বেঞ্জামিন নিজের কথা প্রমাণ করতে কান্নানের সামনে একটা ঘড়ি নাড়াতে থাকে, আর এটার কারণে মুহূর্তে সে হিপনোটাইজ হয়ে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর কান্নানের চেতনা ফিরে আসলে সে বুঝতে পারে বেঞ্জামিনের কথায় সত্যি দম আছে। কিন্তু মনের কোণে একটা প্রশ্ন থেকেই যায়, একজন তদন্তকারীকে অনুমতি ছাড়াই হিপনোটাইজ করে ফেলা কি স্বাভাবিক কোনো ডাক্তারের কাজ? এরপর রেনুকা কান্নানকে নিয়ে পেশেন্টদের সাথে দেখা করাতে শুরু করে। বিভিন্ন পেশেন্টের সাথে কথা বলতে বলতে কান্নান হাসান নামের একজন চিত্রশিল্পীর রুমে আসে, কিন্তু সেখানে একটা পেন্টিং দেখে সে পুরো শকড হয়ে যায়। এই লোকটার ছবিতে একজন মানুষ জঙ্গলের রাস্তা ধরে হেঁটে আসছে, আর সেই মানুষটা কান্নান নিজে। এই দৃশ্যটা ছিল হুবহু আজকের এই হসপিটালে আসার সময়। এই সব দেখে হাসানকে সে প্রশ্ন করে, তুমি কি আমাকে আসার সময় দেখেছিলে? তবে হাসান কোনো প্রশ্নের উত্তর দেয় না। এই লোকটা কেমন যেন রহস্যময়। তবে রেনুকা জানায় যে হাসানের নাকি একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনাকে নাকি আগে থেকেই বুঝতে পারে, আর সেটাকে সে পরের দিনে এঁকে নেয়। তার মানে সময় যত আগাচ্ছে তত বেশি রহস্যময় হয়ে উঠছে এই হসপিটালটি। এরপর শুরু হয় বাকি পেশেন্টদের সাথে কথা বলা। তবে এখানে কান্নান তাদের সাথে কথা বলার সময় কমলা নামের একজনের কপালে আঘাতের চিহ্ন দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এই চিহ্ন কোথা থেকে পেলে? উত্তরে সে জানায়, ভেতরের রুমে একটা মেয়ে বন্দি আছে, আর সেই আমাকে মেরেছে।
এই কথা শুনে কান্নান বুঝতে পারে বেঞ্জামিন তাকে মিথ্যে বলছে, কেননা সে বলেছিল এখানে 5 জন পেশেন্ট আছে, কিন্তু এখন তার হিসেবে এখানে আছে 6 জন। তাহলে একজনের কথা লুকানোর পিছনে কি উদ্দেশ্য রয়েছে তার, এটা জানতে সে সঙ্গে সঙ্গে বেঞ্জামিনের কাছে যায়। তখন বেঞ্জামিন জানায় যে আসলে সে কোনো পেশেন্ট নয়, সে হলো তার মেয়ে নিত্যা। ব্যাপারটা এবার ভেরিফাই করতে কান্নান নিত্যার সাথে দেখা করতে চাইলে বেঞ্জামিন তাকে নিয়ে নিত্যার সেলের সামনে যায়, কিন্তু কান্নান ভেতরে যেতে নিত্যা তার সামনে এসে দাঁড়িয়ে তাকে কষে এক থাপ্পড় মেরে বসে। এই আকস্মিক ঘটনা ও প্রচন্ড আঘাতের কারণে কান্নান সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রাতে জ্ঞান ফিরলে হসপিটালের পিয়ন অ্যান্থনি এসে তার পাশে বসে। অ্যান্থনি বলতে থাকে, স্যার আপনি একটুর জন্য বেঁচে গেছেন, ওই মেয়ে ভয়ানক মার্শাল আর্ট জানে। এই কথা শুনে সে বুঝতে পারে যে বেঞ্জামিন তাকে মিথ্যে বলেছে, নিত্যা হয়তো আসলে তার মেয়ে নয়। কান্নান বুঝতে পারে সে একটা বড় রহস্যের জটে আটকা পড়েছে, কিন্তু সেটা যে কত গভীর তা এখনো সে টের পায় না। কান্নানের একটা অভ্যাস ছিল, প্রতিদিনের ঘটনাগুলোকে সে ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রাখতো। সেই রাতে কান্নান অদ্ভুত একটা কাজ করে, সে রুম থেকে বেরিয়ে দেওয়ালের ঘড়ির সময় 1 ঘন্টা আগিয়ে দেয়। এর কারণ হচ্ছে যাতে গার্ডদেরকে বিভ্রান্ত করা যায়। তারপর ধীরে ধীরে সে করিডোরের দিকে আগায়। এই করিডোরের একদম শেষ প্রান্ত থেকে তখন একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। তাই কান্নান সেই দরজার কাছে গিয়ে কান পাতে, কিন্তু তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সে দেখতে পায় দরজার ওপাশে তার নিজের প্রতিচ্ছবি। মনে হয় সে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। ভয়ে আতঙ্কে সে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। তার চিৎকার শুনে গার্ডরাও ছুটে আসে। তবে ঠিক সেই সময় কান্নান হঠাৎ দেওয়ালে কিছু একটা লিখতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন জটিল কোনো হিসেব কষছে সে। আর ঠিক এরপরে তার হাতে এসে পড়ে একটা চাবি, এবং গার্ডরা পৌঁছানোর আগে সেই চাবি দিয়ে সে দরজাটা খুলে ফেলে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই আজগুবি ঘটনার মানেটা কি? এর এমন একটা মানে আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে, তাই পুরো ভিডিওটাকে একদম না টেনে দেখতে থাকো। যাই হোক, রহস্যজনক ভাবে ভিতরে ঢুকে সে জানতে পারে যে এটা বিল্ডিং এর বেসমেন্ট, আর সেই বেসমেন্টে আরো অনেকগুলো সেল আছে যেটা বেঞ্জামিন তার কাছে একদম গোপন করে রেখেছে। এরপর কান্নান ধীরে ধীরে সামনে এগোয়। দূর থেকে তখন একটা নারীর কণ্ঠের আওয়াজ ভেসে আসছিল। কান্নান সেই আওয়াজ অনুসরণ করে একটা সেলের সামনে এসে দাঁড়ায়। ঠিক এখানেই দেখা যায় মুভির শুরুতে দেখানো সেই মহিলাকে, যার নাম লক্ষ্মী। লক্ষ্মী কান্নানকে বলে যে সে আসলে নিত্যার আপন ফুপু। সেই সাথে সাথে কান্নানকে সে অনুরোধ করে নিত্যাকে যেভাবে হোক যেন সে এখান থেকে বাঁচিয়ে নেয়। এই সব শুনে কান্নান গার্ডদের চোখ ফাঁকি দিয়ে বেঞ্জামিনের অফিসে এসে নিত্যার ফাইল খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে পেয়েও যায়, আর এরপরে অফিস থেকে শব্দ শুনে গার্ডরা চেক করতে আসলে কান্নান লুকিয়ে পড়ে। তারপর গার্ডরা চলে গেলে সে নিত্যার ডকুমেন্টগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। তবে এই ডকুমেন্টগুলো পড়ে তার ভেতরে অস্থিরতা শুরু হয়ে যায়, কেননা সেখানে লেখা আছে কিভাবে দিনের পর দিন নিত্যার উপরে নির্যাতন চালানো হয়েছে। এত কষ্ট সহ্য করতে না পেরে মেয়েটা তার সব স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু বেঞ্জামিন আসলে কেন এসব করছে? কেনই বা একজন ডাক্তার তাকে এখানে বন্দি করে রেখেছে? এর উত্তর পেতে চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে নিত্যার পুরো গল্পটা জানতে পারবো। নিত্যার বাবা জয় নারায়ণ ছিল কোল্লারি প্যাট্রুর একজন দক্ষ শিল্পী। কোল্লারি প্যাট্রু হলো কেরালার প্রাচীনতম মার্শাল আর্ট। জয় নারায়ণ এই শিল্পে অসাধারণ দক্ষ ছিলেন। তার পরিবারে ছিল 2 ভাই, বলরাম আর শেখর। বলরাম ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী, তাই তার কখনো বিয়ে হয়নি। শেখরের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ভাগ্যক্রমে তার কোনো সন্তান নেই। পরিবারে আরো ছিল জয় নারায়ণের বোন লক্ষ্মী আর তার একমাত্র ভাগ্নে বিনায়ক। এখানে আমরা জানতে পারি নিত্যা ছোটবেলা থেকে তার বাবার ভীষণ ভক্ত। একদিন জয় নারায়ণ লক্ষ্য করলেন মেয়েটা তার প্রতিটা মুভ অনুকরণ করার চেষ্টা করছে। সেদিন থেকেই তিনি নিত্যাকে নিজ হাতে শেখাতে শুরু করে। প্রথম ছোট ছোট কৌশল, তারপর ধীরে ধীরে সব জটিল টেকনিক। নিত্যার ছিল অসাধারণ দ্রুত শেখার ক্ষমতা। তার স্কিল দেখে মনে হতো যে সে হয়তো এই স্কিলগুলো জন্মগতভাবে পেয়েছে। বাবার সাথে এই প্রশিক্ষণের সময়টাই ছিল নিত্যার জীবনের সবচেয়ে সেরা সময়। তার কাছে তার বাবা মানে শুধু বাবা নয়, বরং তার সবচেয়ে কাছের বন্ধু ছিল সে। কিন্তু নিত্যার চাচারা এই সম্পর্কটাকে ভালো চোখে দেখতে পেত না। বলরাম আর শেখর সবসময় নিত্যাদের পরিবারকে হিংসা করত। জয় নারায়ণ সমাজের সম্মানিত বিধায় তাদের ভিতরে একটা জ্বালা তৈরি হয়, যার ফলে একদিন সম্পত্তির ভাগ নিয়ে কথা কাটায়
কাটাকাটি হলে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। নিত্যার চোখের সামনে তার বাবাকে খুন করে তার চাচা বলরাম। এই একটা ঘটনায় তার মানসিক শক্তিকে একদম ঘুরিয়ে ফেলে। নিত্যার বাবার মৃত্যুর পর যেহেতু তার কোনো ভাই বোন ছিল না, তাই পুরো সম্পত্তি তার নামে ট্রান্সফার হয়ে যায়। তখন তার ফুপু লক্ষ্মী নিত্যাকে নিয়ে বেঞ্জামিনের কাছে নিয়ে আসে। বেঞ্জামিন পারিবারিকভাবে পূর্ব পরিচিত ছিল, আর জয়নারায়ণের পরিবার তাকে বেশ বিশ্বাস করত। তাই লক্ষ্মী তার সম্পত্তির দলিল বেঞ্জামিনের হাতে দিয়ে বলে, যখন যেটার প্রয়োজন সেটা ব্যবহার করবেন, কিন্তু শর্ত একটাই, নিতিয়াকে সুস্থ করে তুলতে হবে। বেঞ্জামিন তাতে রাজি হয়, কিন্তু তার মনে তখন চলছিল অন্য কিছু। সেই লালসা থেকে লক্ষ্মী চলে যাওয়ার পর সে নিতিয়ার উপরে শুরু করে এক নির্মম খেলা। সে জানতো যে নিতিয়া সুস্থ হয়ে গেলে তার ক্ষতি, কেননা সে সব সম্পত্তি পেয়ে যাবে। তাই প্রতিনিয়ত তাকে টর্চার করে সে নিতিয়াকে অসুস্থ বানিয়ে রাখতো, যাতে পুরো সম্পত্তি সে ভোগ করতে পারে। জাস্ট চিন্তা করো মানুষ কতটা নির্মম হতে পারে। এদিকে কান্না নিত্যার ফাইল পড়ে পরের দিন কাউকে না জানিয়ে তার কাছে যায়। এবারও নিত্যা প্রথমে আক্রমণাত্মক হয়ে পড়ে, কিন্তু কান্না ধৈর্য ধরে তাকে শান্ত করে। তারপর নিত্যার হাতে সে এক টুকরো দড়ি দেয়। আসলে স্মৃতি হারানোর আগে এই দড়ি নিয়ে সে খেলতে ভালোবাসতো, তাই দড়িটা হাতে পেয়ে নিত্যার মুখে একটা শিশুর মতন আনন্দ ফুটে ওঠে। আর এই প্রথম কান্নান তাকে বুঝিয়ে সেলের বাইরে নিয়ে আসে। কমলা নিত্যাকে এতদিন পর বাইরে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু বেঞ্জামিন যখন জানতে পারে নিত্যাকে সেল থেকে বের করা হয়েছে, তখন সে মনে মনে ফুঁসতে থাকে। ইতিমধ্যে রেণুকা এসে চিৎকার করে বলে যে, তুমি শান্ত হয়ে বসে আছো কিভাবে? ওই ডাক্তার নিত্যাকে বের করে এনেছে। যদি সে সবকিছু জেনে যায় তাহলে তোমার এই সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। বেঞ্জামিন তখন ঠান্ডা গলায় বলে, একদম চিন্তা করো না ডার্লিং, নিত্যার স্মৃতি আমি এমন ভাবে মুছে দিয়েছি যে দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষেই সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। ঠিক এই মুহূর্তেই তোমরা তো বুঝতে পারছো যে রেণুকার সাথে বেঞ্জামিনের একটা আলাদা সম্পর্ক আছে, যা তাদের এক করে এই পুরো নাটক সাজিয়েছে। ঠিক সেই সময় কান্নান হসপিটাল থেকে বেরিয়ে একটা নদীর পাড়ে এসে নিত্যার বাবার ডায়েরিটা পড়তে বসে। তবে পড়তে পড়তে হঠাৎ তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। তবে একটু পরেই হঠাৎ করে সে পানিতে আছড়ে পড়ে। দেখে মনে হলো যে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু এখানে তো কেউই নেই। তাহলে কে তাকে ধাক্কা দিল? এই সব ভাবতে ভাবতে কান্নান রুমে ফিরে এসে তার সব কিছু রেকর্ডিং করতে থাকে। তার ধারণা কেউ তাকে খুন করার চেষ্টা করছে। ঠিক সেই সময় নিত্যা তার রুমে আসে। কান্নান ফাইল থেকে পরিবারের ছবিগুলো বের করে তাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই মানুষগুলোর মধ্যে কাউকে এখনো চিনতে পারছো? নিত্যা মাথা নাড়িয়ে জানায় সে কাউকে চেনে না। তারপর রেণুকা এসে নিত্যাকে সরিয়ে দিয়ে কান্নানকে নানাভাবে কামনা বাসনা দেখাতে শুরু করে। আসলে সে এসেছিল কান্নানকে ভুলিয়ে নিত্যের ফাইলটা হাতিয়ে নিতে, কিন্তু কান্নান ব্যাপারটা বুঝে ফেলে তাকে ঠান্ডা মাথায় অপমান করে বের করে দেয়। এমন অপমানে সে রেগে গিয়ে হুমকি দিতে থাকে। সে বলে, এই হসপিটালে আগেও অনেকে এসেছিল, কিন্তু কেউই ফিরে যেতে পারেনি। তবে কান্নান কিন্তু এসবে ভয় পায় না। সে ফাইলটা সঙ্গে নিয়ে বাইরে বেরোয়। তবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে যায়। এরপর দূর থেকে ভেসে আসতে থাকে এক অদ্ভুত রহস্যময় শব্দ। সেই শব্দ অনুসরণ করতে করতে কান্নান একটা ঘন জঙ্গলে ঢুকে পড়ে। চারিদিকে এমন ভয়াল নির্জনতার মাঝেই হঠাৎ বেঞ্জামিনের পোষা কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। কান্নান প্রাণ বাঁচাতে দৌড় দেয়। তবে তার চেয়েও ভয়ের ব্যাপার হলো, ঠিক সেই মুহূর্তে বেঞ্জামিনের ভাড়া করা এক কিলার তার দিকে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলিটা লাগে না, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে কান্নানের জ্ঞান ফেরে একটা বাগানে। এই মুহূর্তে তার পাশে বসে আছে অ্যান্টনি। সে করুণ গলায় বলে, স্যার এখনো সময় আছে, আপনি চলে যান। তবে কান্নান তা হেসে উড়িয়ে দেয়, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে যে তার জীবন বিপদের মুখে। তবুও সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক নিত্যাকে সে এই জায়গা থেকে মুক্ত করেই ছাড়বে। পরের দিন নিত্যা যখন একা বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তখন কান্নান দূর থেকে তাকে দেখে। একটু পর সে কাছে এসে কান্নানের সোয়েটার নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। ঠিক এই সময় নিত্যার মায়াবী মুখ ও বাচ্চামো দেখে কান্নান আরো বেশি ইমোশনাল হয়ে যায়। কান্নান ভাবে এই নিষ্পাপ মেয়েটাকে সে কিভাবে অন্ধকারে রেখে একা চলে যাবে। ঠিক তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলে সবাই মনের আনন্দে ভিজতে শুরু করে, কিন্তু রেণুকা হঠাৎ এসে নিত্যাকে জোর করে ভিতরে নিয়ে যেতে চায়। এই সব দেখে কান্নান ছুটে গিয়ে নিত্যার হাত ছাড়িয়ে নেয় আর রেণুকার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বসে।
হাজার হলেও নিত্যা এখন তার মনের মানুষ। তো এরপর কান্নান যখন যত্ন করে নিত্যার মাথা মুছিয়ে দিচ্ছে, তখন নিত্যার মনে কিছু একটা নাড়া দেয়। তার বাবাও ঠিক এভাবেই তার মাথা মুছিয়ে দিত। সেই স্পর্শের উষ্ণতায় তার মস্তিষ্কের কোনো এক কোণে পুরাতন স্মৃতি জাগতে শুরু করে। তার মনে পড়ে ফুপু লক্ষ্মী আর ফুফাতো ভাই বিনায়কের কথা। এছাড়াও তার মনে পড়ে যায় একদিন তার ফুফাতো ভাই বিনায়ককে তার চাচা শেখর প্রচন্ড মেরেছিল। নিত্যা তখন সহ্য করতে না পেরে শেখরের হাতে কামড় বসিয়ে দেয়। সব শুনে কান্নান বুঝতে পারে যে নিত্যার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। সে আবারও জিজ্ঞেস করে তার বাবার কথা। ঠিক তখনই নিত্যা কাঁপতে কাঁপতে জানায় সম্পত্তির ভাগের কথা নিয়ে কাটাকাটি হওয়ার পর বলরাম তার বাবার পিঠে ছুরি বসিয়ে মেরে ফেলেছিল। তবে ঘটনাক্রমে এই সব কথা দূর থেকে জিবা শুনে ফেলে। আসলে জিবা শুরু থেকে নিত্যের প্রতি আকৃষ্ট ছিল, যার কারণে সে দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারত না। তাই সে এবার নিত্যার গলায় ছুরি ধরে তাকে কিডন্যাপ করার চেষ্টা করলে বেঞ্জামিন সহ সবাই ছুটে আসে। জিবা এখানে একটা কথাই বলে, নিত্যা শুধুই আমার, আমি ওকে চাই। তবে ততক্ষণে কান্নান খুব সাবধানে এগিয়ে গিয়ে জিবার মুখ ভোঁতা করে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আর সহ্য করতে না পেরে কান্নান বেঞ্জামিনকে বলে দেয়, আমি আজকে নিত্যাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। সেই অনুসারে কান্নান তাকে একটা রুমে শুয়ে দিয়ে নিজের ব্যাগ গোছাতে যায়, কিন্তু ফিরে এসে দেখে নিত্যা আর সেখানে নেই। এছাড়াও টেবিলের উপরে পড়ে আছে ছেঁড়া ছবির একটা টুকরো। এর আগেও সে এরকম দুটো ছেঁড়া ছবির টুকরো পেয়েছিল। এবার সবগুলো টুকরোকে আরেকবার মিলিয়ে দেখতে পারে যে এটা একটা কফিনের ছবি। আর এই কফিনটা সম্পর্কে সেই নান আগেই বলেছিল একবার এর ভিতরে ঢুকলে মানুষ আর বের হতে পারে না। এটা মনে পড়ার সাথে সাথে কান্নান দ্রুত ছুটে যায়। সে বেসমেন্টে গিয়ে লক্ষ্মীকে সব জানায়। এছাড়াও রেণুকাকে সে জিজ্ঞেস করে, কিন্তু কোথাও কোনো উত্তর নেই। এরপর বাইরে একটা গাড়ির আওয়াজ শুনে সে ভাবে যে নিত্যাকে হয়তো কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে অনেক কষ্টে ওই গাড়িটাকে আটকায়, কিন্তু এর ভিতরেও দেখা যায় নিত্যা নেই। এরপর হসপিটালে ফিরে আসলে একটা রুম থেকে সে আওয়াজ আসতে শোনে, আর এরপরে সে জানলায় উকি মেরে দেখতে পায় নিত্যা হাত বাঁধা অবস্থায় সেখানে বসে আছে। সে দরজা ভাঙার প্রচন্ড চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে বেঞ্জামিন এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর পরই সে কান্নানার নিতাকে নিয়ে টর্চার রুমে আটকে রাখে। ঠিক এই রুমটায় বেঞ্জামিনের আসল পরিচয় পাওয়া যায়। দেওয়ালে ঝোলানো আছে বিদ্যুতের তার আর যন্ত্রপাতি। এছাড়াও মাঝখানে কফিন দেখে বোঝা যায় যে এই ঘরের আসল উদ্দেশ্যটা কি। আসলে বেঞ্জামিন কোনো সাধারণ ডাক্তার ছিল না, সে ছিল একজন সাইকোপ্যাথ। মানুষকে নির্যাতন করে সে পৈশাচিক আনন্দ পেত। এছাড়াও রোগীদের কফিনে আটকে রেখে ইলেকট্রিক শক দিয়ে সে ফাইনালি মেরেই ফেলতো। আর নিত্যাকেও সে এত বছর ধরে জীবিত রেখেছিল, কারণ নিত্যা মারা গেলে সম্পত্তির কাগজ আর কোনো কাজে আসতো না তার। এরপর বেঞ্জামিন কান্নানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি সবচেয়ে বড় ভুল করেছো নিত্যার দিকে নজর দিয়ে। এখন আমার আর তাকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে সে নিত্যার কফিনের সুইচ অন করতে এগিয়ে যায়। তবে একদম শেষ মুহূর্তে নিত্যা তার কল্যাণী পয়েট্রু কৌশল ব্যবহার করে কফিন ভেঙে বাইরে চলে আসে, আর প্রথম আঘাতে সে বেঞ্জামিনকে ধরাশয়ী করিয়ে দেয়। তারপর নিত্যা গিয়ে কান্নানের বাঁধনও খুলে ফেলে। তখন কান্নান উঠে দাঁড়িয়ে বেঞ্জামিনকে আরো মারধর করে। তারপর নিত্যাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এক মিনিট, আসল কাহিনী শুরু হয় ঠিক এখান থেকেই, যা শুনলে তুমি পুরো শকড হয়ে যাবে। এবার দেখা যায় কিছুদিন পর হসপিটাল আসে একজন ভদ্রলোক। সে নিজেকে পরিচয় দেয় ডক্টর কান্নার নায়ার হিসাবে। এই কথা শুনে তো বেঞ্জামিন সম্পূর্ণ বোকা বনে যায়। এ যদি কান্নান হয় তবে এতদিন ধরে এখানে কে ছিল? তখন লোকটা কান্নানের ছবি দেখতে গিয়ে এমন কিছু আবিষ্কার করে যাতে তার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। সে একটাই কথা বলে ওঠে, সর্বনাশ। আর ঠিক এখানে মুভির সবচেয়ে বড় টুইস্টটা রিভিল হয়। এতক্ষণ যাকে আমরা কান্নান নায়ের হিসেবে দেখে এসেছি, তার আসল পরিচয় সে হলো নিত্যার ফুফাতো ভাই বিনায়ক। মনে আছে তো বিনায়কের কথা, যাকে মারার জন্য নিত্যা একদিন তার চাচাকে কামড়ে দিয়েছিল? কিন্তু বিনায়ক এখানে কেন এসেছিল?
এই রহস্যটা ডাক্তার কান্না নিজেই বলতে থাকে। সে জানায় বিনায়ক নিজেও একজন গুরুতর মানসিক রোগী। সে কিছুদিন আগে একটা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। বিনায়কের সবচেয়ে বড় সমস্যা হলো সে সবসময় হ্যালুসিনেশনে ভুগত। সে যা কল্পনা করে সেটাকে সে সত্যি বলে বিশ্বাস করে। অর্থাৎ আমরা এতক্ষণ তাকে যা যা করতে দেখেছি সেগুলোর কোনো কিছুই সত্য ছিল না। যেমন লক্ষ্মীর সাথে দেখা করা, ছেঁড়া কাগজের টুকরোগুলো পাওয়া, কিংবা নদীতে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এই সব ছিল বিনায়কের হ্যালুসিনেশন। কিন্তু এত কিছু করার কারণটা কি? আসলে বিনায়কই সেদিন ওই মানুষদেরকে খুন করেছিল যাদের আমরা মুভির একদম প্রথমে দেখেছিলাম। সেদিন নিত্যার বাবা মারা গেলে নিত্যা যখন পাগলের মতো ভেঙে পড়েছিল তখন বিনায়ককে তা কিছুতেই সহ্য হয় না। কেননা ছোটবেলা থেকেই সে নিত্যাকে ভালোবাসতো। তাই সেদিন নিত্যার কষ্টের প্রতিশোধ নিতে সে নিজ হাতে ওই খুনগুলো করে ফেলে। তবে তার মা লক্ষ্মী ছেলের এই কাজ কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার ফলে সে বিনায়ককে একটা রুমে আটকে রেখে পুলিশকে খবর দেয়। আর পুলিশ এসে বিনায়ককে মানসিক হসপিটালে ভর্তি করিয়ে ফেলে। ঠিক সেই দিনের পর থেকে বিনায়ক কেবল একটা উত্তরই খুঁজছিল, নিত্যা কোথায় আছে, ওর কি হয়েছে। অনেক বছর পর সে জানতে পারে নিত্যা এখন একটা মানসিক হসপিটালে বন্দী। তাই সে ডক্টর সেজে এখানে এসে নিত্যাকে উদ্ধার করে চিরতরে হারিয়ে যায়। ফাইনালি তার মিশন সাকসেস। আর ঠিক এখানে শেষ হয় আধিরান মুভির গল্পটাও।